উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকার উপায় মিনিংফুল ওয়ে আউট নিয়ে আরো আরেকবার চলে এলাম শুধুমাত্র আপনাদের জন্যই। ডক্টর স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব এবং একই নিয়মে যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন বিগত বছরের পর বছর তিনি কিন্তু এইভাবেই আমাদের চ্যানেলে অনুষ্ঠান করছেন এবং তিনি হলেন ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তার কথা শুনে চলাটা ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়ে, এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে একটা অন্যরকম মাধ্যম তৈরি করে। এবং পাশাপাশি আমরা টপিক সেকশনে নিশ্চয়ই যাব ক্রমশ প্রকাশ্য, তার আগে ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করব। সেটা হলো যে অনেক সময় আমরা দেখেছি যে মন মস্তিষ্ক বা আমাদের নানান রকম ভাবে বিব্রত হতে শুরু করে যখন মনে কোনো কষ্ট হয়, এবং সেখান থেকে দেখা যায় যে আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে এবং শরীরে গিয়ে তার প্রকোপটা পড়ছে। সেজন্য সুস্থ থাকাটা যেহেতু আমাদের কাছে একটা বিশেষ অঙ্গীকার বা বিশেষ মাত্রা, তার জন্য কি করতে হবে, কয়েকটা ফান্ডামেন্টাল বিষয় দিয়ে আপনাদের সঙ্গে আমি টপিক সেকশনে ফিরে আসবো ডক্টর স্যারের হাত ধরে। সেটি হলো যে নাম্বার 1 পয়েন্ট, আপনারা অনেক সময় দেখেছেন যে নেগেটিভ পাস্ট কিন্তু অনেক সময় আমাদেরকে বিব্রত করতে শুরু করে, আমাদেরকে নানান রকম ভাবে নাস্তানুবোধ করতে শুরু করে, তাই মনটা অনেক সময় কিন্তু আমাদের কলুষিত হয়ে যায়। তো সেই কারণে কি করতে হবে, মনকে সুস্থ রাখবার জন্য সেই নেগেটিভ যে পজিশনস গুলো থাকে সেখানে একটা ডিলিট অপশনে গিয়ে ডিলিট করুন, সেটা কিন্তু ভীষণভাবে বাঞ্ছনীয়। নাম্বার 2 পয়েন্ট, আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ইরিটেশন হতে শুরু করে। ইরিটেবল জার্নি বলতে স্থানকাল পাত্র হিসেবে যে কোনো বিষয়ের দ্বারা আমরা ইরিটেট হয়ে যাই, সেখানে কিন্তু মেন্টাল এক্সারসাইজ রাখাটা ভীষণভাবে দরকার। এরকম বিষয় নিয়ে যদি জানতে হয় তাহলে অবশ্যই ডক্টর স্যার তো রয়েছেন, এবং পাশাপাশি বেশ কিছু ভিডিওস চারিপাশে রয়েছে, মেন্টাল এক্সারসাইজ করাটা দরকার। পাশাপাশি আমরা অনেকেই জানি যে ব্রেন ওয়ার্ক করি, কিন্তু কখনো কি ফিজিক্যাল ওয়ার্ক আমরা করে থাকি? সেই সম্পর্কে যদি সেরকম ভাবে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকুন, অনেক বেশি তরতাজা জীবন পাবেন। আজকে সরাসরি চলে আসি যে আমরা কিন্তু আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে আমাদের 4টে এপিসোডে ডক্টর স্যার বুঝিয়ে দিয়েছিলেন যে পেটের রোগের সঙ্গে যখন হার্টের রোগের কোনো সম্পর্ক থাকে সেখান থেকে কি প্রক্রিয়া বা প্রতিফলন আমরা পাই। এবং তার পাশাপাশি কিন্তু আজকে আমরা দেখেছি যে আপনারা কিন্তু প্রচুর মানুষেরা যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন ফোন করেছেন আমাদের দরবারে, এবং পাশাপাশি ডক্টর স্যারের হেল্পলাইন নাম্বারে যে প্রশ্ন রেখেছিলেন, এবং সেই প্রশ্নের যে উত্তরটি সঠিক মানে আমাদের শেষ এপিসোডে কিন্তু ডক্টর স্যার দিয়েছিলেন, এবং আপনারা যখন ফোন করেছেন হেল্পলাইন নাম্বারে ডক্টর স্যার সেখানেও তিনি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। এবং পাশাপাশি আজকে যখন আমরা অনুষ্ঠান করছি কি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। অর্থাৎ ডক্টর স্যার যেটা আজকে তিনি বোঝাবেন, তিনি হচ্ছেন গ্যাস্ট্রাইটিস এবং প্যানক্রিয়াটিসের সম্পর্কে যে আরো বৃহত্তর জায়গা রয়েছে সেই জায়গাগুলো কি আপনারা প্রশ্ন করেছিলেন, এবং সেই সুবাদে আমরা কিন্তু ডক্টর স্যারের কাছে পৌঁছাচ্ছি। তিনি যদি আমাদেরকে একটু বাতলিয়ে দিতে পারেন এই প্রত্যেকটি প্রক্রিয়া, তাহলে বোধহয় কোথাও না কোথাও আমরা সুস্থ জীবন পাবো। আর কোনো কথা নয়, সরাসরি আমরা চলে যাব ডক্টর স্যারের নিকটে, এবং আপনারা সকলে চলে আসুন। ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, আপনাকে সুস্থ থাকতেই হবে, তার জন্য আমাদের অনুষ্ঠান দেখতেই হবে। ট্রিটমেন্টের প্রসিডিউর শুরু হয়ে গিয়েছে ডক্টর স্যারের হাত ধরে। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? অমৃতা। অমৃতা একটু ভুল বলেছে, আমি অমৃতাকে বলে দিই, এরকম ভুল বললে মুশকিল হবে, লোকে ভুল বুঝবে। অমৃতা, মূল ব্যাপারটা হচ্ছে মনের ব্যাপারে বললো, কী সব ডিলিট করার কথা বললো, এই আজকের ব্যাপারে এর সাথে কোনো সম্পর্ক নেই। যত ভুল মানুষকে বোঝালে মানুষের ক্ষতি হবে, আমি বলবো আপনি এরকম ভুল আর বলবেন না। আচ্ছা, এবার আমি একটু বলি, আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য আমার শুভেচ্ছা রইল। সামনে সত্যি সত্যি শীতকাল পড়ে গেছে, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এবং শীতের জন্য যাদের উপযুক্ত পোশাক নেই, আমরা একা নিজে এবং সবাই মিলে কলকাতা থেকে একটু দূরে গেলেই আমরা দেখতে পাবো। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিছুটা চেষ্টা করছি, আপনারাও যাতে সবাই মিলে আমরা শীতের আনন্দ উপভোগ করতে পারি, কারণ আমাদের এই পশ্চিমবাংলায় শীতের সময়টার কম সময়ের জন্য আসে। তো সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এবং শীতের অনেক পার্বণ আছে, শীতের অনেক হেলদি খাবার আছে। বিশেষ করে আমাদের যারা আমরা বাংলা ভাষায় কথা বলি বা পশ্চিমবঙ্গে বাস করি তাদের জন্য সত্যি সত্যি হেলদি নানা রকম খাবার আছে। সেটা নিয়ে আজকের আলোচনার পরবর্তী পর্যায়ে আসবে। ঘটনা হলো যে আমি গত প্রায় 4-5টা এপিসোড ধরে হার্টের রোগের সাথে পেটের রোগ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, এবং আপনাদের অনেক অনেক কোয়ারি, প্রশ্নের উত্তর দিয়েছি। দেখুন, আমার এই আলোচনা করার আগে যারা
ডাক্তারবাবুদের মধ্যে যারা একটু খোঁজ খবর রাখেন তারা, এবং যারা এই মেডিকেল সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন গবেষণায় আছেন তারা এই ব্যাপারটা জানতেন। কিন্তু আমার মনে হয়েছে মানুষের মধ্যে ঘটনাটা এবং এর যে সত্যি সত্যি হার্টের রোগের সাথে আমাদের পেটের রোগের সম্পর্ক, এটা নিয়ে আরও বেশি জানা দরকার। অর্থাৎ যখন আপনি অম্বলের রোগে ভুগছেন, কোনো অ্যান্টাসিড খাচ্ছেন, সেটা থেকে যে হার্টের রোগ হতে পারে এবং কিভাবে হতে পারে সেই সব রাস্তাগুলো আমি বর্ণনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমার মোবাইল নাম্বারে, আমার হেল্পলাইন নাম্বারে এই দপ্তরে অনেক অনেক ফোন এসছে, এবং আমার যে লাইভ অনুষ্ঠান তার শেষ এপিসোডে সেই ফোনের যে মূল প্রশ্নগুলো সেগুলোকে সাজিয়ে নিয়ে আমি চেষ্টা করেছিলাম জবাব দিতে। এখনও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারণ এটা অত্যন্ত নতুন একটা ব্যাপার, মানে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে নতুন একটা ব্যাপার, তো সে ব্যাপারে যদি জানার থাকে আমি আবারও উত্তর দেবো। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো, প্রচুর মানুষ, আমি যে গত 4 সপ্তাহে হার্টের রোগের সাথে পেটের রোগের সংক্রান্ত ব্যাপারে বলতে গিয়ে প্যানক্রিয়াসের কথা বলেছিলাম, প্যানক্রিয়াটাইটিসের কথা বলেছিলাম, কি করে হার্টের রোগের সাথে সম্পৃক্ত হতে পারে বা অন্য অন্য সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পারে সেসব বলেছিলাম। তাই নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, ডাক্তারবাবু তাহলে এই যে আমার আত্মীয় বা আমি গ্যাস্ট্রিকের রোগে ভুগছি, মানে আমরা বলি গ্যাস্ট্রাইটিসে ভুগছি, তার সাথে প্যানক্রিয়াটাইটিসের কোনো সম্পর্ক আছে? অনেকে বলছেন চেহারা একদম রোগা হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে চেহারা রোগা হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছু করা যায় কিনা? আমি আলাদা করে রোগা চেহারা নিয়ে একদিন আলোচনা করব, কিন্তু প্যানক্রিয়াটাইটিস রোগ থেকে যে রোগা চেহারা সেইটুকুনি আমি আজকে ছুঁয়ে যাব। তা প্রথম যেটা নিয়ে আলোচনা করছি, আমি একটু উপক্রমণিকা করে নিলাম, তো সেটা হলো যে দেখুন, একটা অদ্ভুত কথা, এটাও ডাক্তারবাবুরা জানেন কিন্তু সাধারণ মানুষ প্রায় কেউই জানেন না। সেটা হলো এই যে গ্যাস্ট্রিকের রোগ, এই অম্বল, বুক জ্বালা, টক ঢেকুর এত কমন, মানে বাঙালির প্রায় প্রতি ঘরে ঘরে, এবং ঘরে ঘরে একটা গ্যাসের ওষুধ তো আপনি পাবেনই, এবং পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া রোগ ওষুধ হলো ওই গ্যাসের ওষুধ, মানে যেটা বিভিন্ন মানে বাড়িতে বিভিন্ন নামে আছে, আমি ওই নামগুলো বলবো না, কিন্তু ওটা যে গ্রুপের সেটা নিয়ে আলোচনা করব, তো সেটা পরের কথা। তো যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে, যে কারণে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার হয় বলে এই সবে আমরা জানতে পেরেছি, মানে 1980-81 সাল পর্যন্ত, তারপর থেকে জানতে পেরেছি। এই গত ধরুন, মানে ভারতবর্ষে প্রথম মেডিকেল কলেজ 1835 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তা আমি ওই 1835 সালটাকে ধরে নিচ্ছি যে এই যে আমরা যেটাকে অ্যালোপ্যাথি চিকিৎসা বলি, গাঁয়ে গঞ্জে বিহারে ইংরেজি দাওয়া বলে, সেইটার সূত্রপাত ওইভাবে ওই শিক্ষার মাধ্যমে হয়েছিল। তার আগে আমাদের এখানে আয়ুর্বেদিক চিকিৎসা মূলত চালু ছিল। তো সেই 1835 সাল থেকে 1980 সাল, মানে প্রায় 150 বছর ধরে আমাদের মনে ভুল ধারণা ছিল। কি ভুল ধারণা ছিল? যে এই গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস, অম্বলের রোগ অনেকক্ষণ না খেয়ে থাকলে হয়, গরম পেট গরম হলে গরম খাবার খেলে হয়, যদি এমন কোনো কাজ করা যায় যে যার ফলে কারুর সে যে খাবারের মধ্যে সে পেট ঠান্ডা রাখার খাবার পাচ্ছে না, তাহলে হয়। এবং এই ধরনের রোগ হলে পেট খালি রাখা যাবে না, এগুলো ভুল ধারণা ছিল। 2 ঘন্টা পর পর কিছু কিছু করে খেতে হবে। মানে আমার অনেক অভিজ্ঞতা, মানে আমার ইভেন মেডিকেল কলেজে আমরা যখন পাস করে সবে বেরোচ্ছি, তখন অস্ট্রেলিয়াতে এটা আবিষ্কার হলো যে এইসব কারণের জন্য নয়, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস ঠিক ম্যালেরিয়ার মতোই একটা জীবাণু ঘটিত সংক্রমণ। ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরি বলে একটা বিশেষ জীবাণু, সেটা আবিষ্কার হয়েছিল, এবং ওই জীবাণু ঘটিত সংক্রমণ যেটা খাবার বা জলের, মূলত খাবার বা জলের থেকে আমাদের দেহে যায়, সেইটা থেকে ওই অসুখটা হয়। কোন অসুখটা? না গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার।
এইটুকুনি পর্যন্ত আমরা জানতাম 81 সালের পর থেকে। এবং সেই গবেষণার উপর ভিত্তি করে যাতে করে ওই ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি জীবাণু নষ্ট করা যায় তার এগেনস্টে ওষুধ বেরিয়ে গেল। এবং যারা খুব যাদের বয়স 65 বছর 60 বছর তারা লক্ষ্য করে দেখবেন আগেকার দিনে প্রচুর মানুষের যারা গ্যাস্ট্রিকে ভুগছে তাদের পেটে এরকম লম্বা কাটা দাগ। কেন? কারণ তখনকার দিনে এই গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার থেকে যখন খুব রক্ত বমি হতো, রক্তপাত হতো, তখন আমাদের শেখানো হয়েছিল চিকিৎসাটা হচ্ছে স্টমাকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া। সেই কতটা অংশ কেটে বাদ দিতে হবে সেই সব ছবি টবি এঁকে আমরা অনেক পড়াশোনা করেছি। তার জন্য মানে ওরাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো বলতে হয়েছে। এখন হাসি পায় কি যে পুরো ব্যাপারটাই অবসলেট হয়ে গেছে। এখন ওই রকম লম্বা কাটা দাগ ওলাল পেশেন্ট আপনি দেখবেন না যার স্টমাক কেটে বাদ দেওয়া হয়েছে। কারণ কি ওষুধের চিকিৎসা বেরিয়ে গেছে এবং আমরা বুঝতে পেরে গেছি যে আমরা যে চিন্তাটা করছিলাম ওটা ভুল চিন্তা ছিল। অর্থাৎ ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি বলে ওই জীবাণু ঘটিত সংক্রমণের জন্য আমাদের গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার হয়। এই ভূমিকাটা কেন করলাম এরও 1981 সালে ধরুন এটা জানতে পেরেছি, তারও প্রায় 30 বছর পর থেকে আমরা আর একটা জিনিস জানতে পারলাম, মানে 2000 সালের পরে। সেটা হলো এই ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, এটা আর একটা নাম হেলিকোব্যাক্টার পাইলোরি, তো সেইটা শুধু গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার করে তা নয়, এইটা থেকে প্যানক্রিয়েটাইটিসও করে। একটু অবাক হলেন, কারণ প্যানক্রিয়েটাইটিস বললেই মাথায় আসে যে লোকটা নাকি খুব ড্রিঙ্ক করে, মানে মদ থেকে হয়। সেটাও হয়। আমি একটা ফোন নিয়ে জবাব দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ এটা একটু শীতকালে একটু বেশি হয়। সকালে ঘুম থেকে উঠলে মানে প্রচন্ড হাঁচি হয়, এতটা পরিমাণে হাঁচি হয় যে পেটও ব্যথা হয়ে যায়। এটা রাত্রিবেলায় হয় বেশিটা, এটা সকালবেলা ঘুম থেকে উঠলে এটা বেশি হয়। তো এটার জন্য কি করছেন আপনি? লাগলে ছাড়তে দেয় না। হ্যাঁ, এটার জন্য কি করছেন আপনি? এটার জন্য কি করছেন আপনি? কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? দেখিয়েছি, ওষুধও খাচ্ছি। আচ্ছা, কিন্তু পুরোপুরি ফলটা আমি পাচ্ছি না। আচ্ছা, ওষুধ যে খাচ্ছেন ডাক্তারবাবু আপনাকে বোধহয়, আমি তো জানি না কি ওষুধ দিয়েছেন, বোধহয় অ্যালার্জির ওষুধ দিয়েছেন। এটা কি ঠিক না ভুল? আচ্ছা, অ্যালার্জির ওষুধ দিয়েছেন, ঠিক আছে। তাহলে ওষুধের নামটাও আমি জানি কি দিয়েছেন, কিন্তু আমি বলছি না। তো জিন দিয়ে শেষ। তো সেই ওষুধ আপনি কদিন ধরে খাচ্ছেন? 10 দিনের বেশি? ওই ওষুধটা আপনি তো বললেন শুরু করলেন যে শীতকাল দিয়ে, 8-9 মাস আগে তো ঘোরতর গ্রীষ্মকাল ছিল। আপনার বয়সটা বলবেন? আর একবার বলুন। 23+। ঠিক 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 আছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই 11 মাস ধরে এই ওষুধটা খেয়ে মানে রোগটা সেরে যাবার পর্যায়ে যাচ্ছে, না রোগটা একই জায়গায় রয়েছে? ডাক্তারবাবু, যখন ঠান্ডা লেগে যায় আমার ওষুধটা খাওয়ার পরে 1-2 দিনের মধ্যে কমে যায়, কিন্তু আবার ওটা শুরু হয় ঠান্ডা লাগাটা। কিছুদিন পরে আবার ওটাই ঠান্ডা লাগে। যেমন ওই একই ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। আর কখন এরম হয়নি যে ওর সাথে সর্দি কাশি জ্বর হচ্ছে? শুধু হাঁচি কাশি, সর্দি কাশি জ্বর একসাথে হচ্ছে? জ্বরটা ঠিক সেরকম ভাবে আসেনি, তবে কোনো জ্বরে হালকা হালকা জ্বর, মানে সেরকম ওরকম টাইপের আছে। মূল ব্যাপারটা হচ্ছে হাঁচিটা খুব পরিমাণে হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এইটা আপনার ডাক্তারবাবু কারেক্ট ডায়াগনোসিস করেছেন, ডাস্ট অ্যালার্জি থেকে হয়। এখন আগেকার দিনে আমরা কি করতাম, অ্যালার্জির জন্য টেস্ট হতো, এখনও অনেক জায়গায় হয়, যে কোন কোন অ্যালার্জেন আছে যেটাতে আপনি সেন্সিটিভ, মানে সে বিভিন্ন রকমের পোলেন গ্রেন থেকে শুরু করে
কোনো খাবারের জিনিস, আপনার বাড়িতে যে পর্দা ঝোলানো হয়, হাউস মাইট মানে খুব ছোট্ট বাড়িতে কোনো ময়লায় থাকা পোকা জাতীয় কিছু আছে কিনা, এরকম নানা রকম কিছু। এখনকার দিনে আমরা ওই জায়গাটা পেরিয়ে এসেছি। আমরা এই ইমিউনিটি বুস্ট করা, ইমিউনিটি বাড়িয়ে এই ধরনের অ্যালার্জির থেকে মানুষ যাতে মুক্তি পায়, এই রোগটা না থাকে, সেরকম চেষ্টা করতে পারি। মাঝখানে একটা ফেজ গেছিল যখন আমরা ইমিউনিটি বাড়াবার জন্য ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন দিতাম। সেটা এখনো অনেক জায়গায় প্রায় কমে এসছে, অনেক জায়গায় দেওয়া হয়। তো এইটার পরের ধারার যে চিকিৎসা, এটা মূলত ইমিউনিটি বুস্ট করানোর বিভিন্ন বিভিন্ন রাস্তা। আজকের আলোচনার এটা বিষয়বস্তু নয়। আপনার কাছে ব্যক্তিগতভাবে আপনার যা প্রবলেম, তার উত্তরে এটা বলা যায় যে আপনি আপনার ডাক্তারবাবুকে বলুন যে ডাক্তারবাবু, এটা তো আমি পার্মানেন্ট সলিউশন পাচ্ছি না, তো পার্মানেন্ট সলিউশনের জন্য আমার কি করণীয়, তো সেইটা বলুন। তাতে উনি যদি এই চিকিৎসা দেন, এটা পার্মানেন্টলি ঠিক হবে এবং আপনাকে ওষুধ খেতে হবে না। আর যদি দেখা যায় যে তাতে হচ্ছে না বা আপনার আরও কোনো প্রশ্ন আছে, আমার তো হেল্পলাইন খোলা, আপনি হেল্পলাইনে প্রশ্ন করলে আমি উত্তর দেবো। ঠিক আছে, আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি। হ্যাঁ, যে উনি ফোন করবার আগে এই যে অ্যালার্জির কথা বললাম, ইমিউনিটির কথা বললাম, যে প্রসঙ্গ উঠল, এর সাথে কিন্তু আমাদের এই জিআই সিস্টেম বা এখন যেটা আলোচনা করব তার সম্পৃক্ততা আছে। তো আমি কি বললাম যে 81 সালে আমরা জানতে পারলাম যে আমাদের গ্যাস্ট্রিকের, আলসারের, গ্যাস্ট্রাইটিসের কারণ ঠিক ম্যালেরিয়া, যেমন মশা কামড়ে একটা ম্যালেরিয়ার প্যারাসাইট আমাদের দেহে ঢুকিয়ে দেয়, সেটা থেকে ম্যালেরিয়া হয়, তেমনি খাবার জল বা খাবারের মধ্যে অথবা আরও কয়েকটা রুট আছে, সেই রুট দিয়ে আমাদের দেহের মধ্যে ওই ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ হলে, সংক্রমণের ইংরেজি হলো ইনফেকশন হলে, আমাদের এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা পরে 1981 সালের 30 বছর পরে জানতে পারলাম যে তার জন্য প্যানক্রিয়াটাইটিসও হয়। তার মানে কোথাও একটা যেন মনে হচ্ছে না যে আরে গ্যাস্ট্রাইটিস আর প্যানক্রিয়াটাইটিসের কারণের দিক দিয়ে অন্তত একটা কারণ তো দুটোর একই, তো এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এই নিয়ে গত ধরুন 40 বছর ধরে প্রচুর পেপার বেরিয়েছে, প্রচুর ডাক্তারবাবুরা গবেষণা করেছেন, সায়েন্টিস্টরা গবেষণা করেছেন। গবেষণা কেন করছেন? কারণ একটা বিরাট আছে। সেই আলোচনায় যাব, যেতে গেলেই প্যানক্রিয়াসের চত্বরে আমায় চলে যেতে হবে। আর প্যানক্রিয়াসের চত্বরে চলে যেতে গেলে প্যানক্রিয়াস ব্যাপারটা কি সেটা সম্পর্কে সাধারণ মানুষের জন্য আমাকে একটু বলতে হবে, কারণ মানুষ মোটামুটি আমাদের স্টমাকটা কি সেটা জানেন, যে আমাদের খাবারটা প্রথমে আমরা চিবিয়ে খেয়ে আমাদের লালার সাথে মিশিয়ে একটা দলা পাকিয়ে যেটা গিলে নিই, সেটা আমাদের গ্রাসনালী আর ইসোফেগাসের মাধ্যমে আমাদের স্টমাকে গিয়ে কিছুক্ষণ থাকে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশ্রণ হয়, এইসবগুলো জানেন, এবং ওটা আমাদের হজমে সাহায্য করে, এইসব সমস্ত আমরা জানি। এবার প্যানক্রিয়াসের ব্যাপারটা কি প্রথমে বলে রাখি, যে প্যানক্রিয়াস সম্পর্কে কয়েকটা ব্যাপার আপনারা একটু ধরিয়ে দিলেই মাথায় চলে আসবে। জানেন প্যানক্রিয়াসটা কোথায় আছে মশাই, এটা যদি কেউ জিজ্ঞাসা করে? প্যানক্রিয়াসটা আছে আপনার পেছন দিকে। পেছন দিকে মানে কি, আমি যদি এইখানটা হাত দিই, দেখুন এটা আমার কিন্তু ডান হাত, আমি এই যে যেখানটা হাত দিচ্ছি, প্যানক্রিয়াস মোটামুটি এইখান থেকে শুরু করে এই এত দূর পর্যন্ত, মানে আমার হাতের এই পাঞ্জাটা যতটা লম্বা অতটা লম্বা, এবং আছে একটু এরকমভাবে, এবং ঠিক এইটাকে যদি আপনি বেশ কিছুটা ডিপে নিয়ে যান, সেইখানে পাবেন প্যানক্রিয়াস। অর্থাৎ আমি পজিশনটা কেন বললাম, প্যানক্রিয়াস থেকে শতকরা 98% প্যানক্রিয়াসের যে টিস্যুগুলো আছে, যে সেল কোষগুলো আছে আর কি, 98% যে কলা আছে, টিস্যু আছে, সেগুলো প্যানক্রিয়েটিক জুস বলে আমাদের খাবার হজম করার জুস তৈরি করে। তাহলে খাবার হজম করার জুস কি কি তৈরি করে? প্রোটিন হজম করার জুসকে আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম, কার্বোহাইড্রেট হজম করার জুসকে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম, ফ্যাট হজম করার জুসকে আমরা বলি লাইপোলাইটিক এনজাইম। তো এই 3 ধরনের এনজাইমের মিশ্রণ এটা প্যানক্রিয়াস তৈরি করে।
প্যানক্রিয়াসের 98 ভাগ কাজ, 98 ভাগই যে কোষগুলো সেগুলো শুধু এটাই তৈরি করে। তারপরে কি হয় পরে বলবো। যারা শুনছেন তাদের মাথায় অলরেডি আসতে শুরু করেছে বাকি 2% কি করে। বাকি 2% আপনাদের অতি পরিচিত ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি করে। এবং এখন চারদিকে, বিশেষ করে আমাদের একটা প্রতিবেশী দেশে সেই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল না, এখন মাথায় চলে আসছে না কি বৈষম্য, আরো সাম্য চাই। যে প্যানক্রিয়াসের 98%ই কেন প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক এনজাইম করবে, আর খালি 2% নাকি ইনসুলিন আর গ্লুকাগন করে। কথাটা অনেকে মানতে নাও পারেন, একটু পড়াশোনা করে দেখবেন। একদম এখনকার দিনে তো আমাদের গবেষণা এত উচ্চ স্তরে চলে গেছে, চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। এই 2%ই শুধু ইনসুলিন গ্লুকাগন তৈরি করে। আমি কেন বললাম এই অসাম্য, এইসব আন্দোলনের কথা বললাম, মানুষ কিরমভাবে ভুল ভাবে দেখুন। এটার মধ্যে কিন্তু সাম্য অসাম্যর ব্যাপারই নেই। এই যে 2% অনলি প্যানক্রিয়াসের কোষগুলো ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি করে, সেই ইনসুলিন গ্লুকাগন হচ্ছে আমাদের প্রাণদায়ী একটা জিনিস, মানে প্রাণ বজায় রাখার একটা জিনিস। কারণ ইনসুলিন বিনা কিচ্ছু হবে না, আমি গত 4টে এপিসোডে তার আগে বলে আসছি। কিন্তু তার জন্য অনলি 2%। কেন বলছি, একটা ফোন নিচ্ছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। আপনার কথা কিন্তু আসছে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি 10 সেকেন্ড অপেক্ষা করব, তা নাহলে আরেকবার ট্রাই করুন। এখানে আপনার কথা আসছে না, আমি লাইন বিচ্ছিন্ন করছি, কাইন্ডলি আরেকবার চেষ্টা করুন যদি আমার কথা শুনতে পান। কমিউনিকেশন ঠিক হচ্ছে না, আমি লাইন বিচ্ছিন্ন করলাম, আপনি ফোন করলে আবার ধরবো। যেটা বলছিলাম, তো আমি বললাম যে এই যে ইনসুলিন তো আমাদের প্রাণদায়ী, মানে প্রাণ দান করে, গ্লুকাগনও তাই। তার জন্য এত কম কেন মনে হচ্ছে না? এই কারণ, এই উত্তরটা না দিয়ে যদি আমি এগোই না, পুরো চিন্তা মানে ভুল দিকে চলে যাবে। এবং এইটাও যে আমি আলোচনা করব, তার জন্য একটু 1 মিনিট মন দিয়ে শুনতে হয়। ঘটনাটা কি হচ্ছে আপনি ভেবে দেখুন, যে ইনসুলিনের কাজটা কি। এবার বোধহয় ফোন নিয়েছে, আমি ধরে নিচ্ছি। দেখুন তো আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি কালীঘাট থেকে বলছি ডাক্তারবাবু। কে কথা বলছেন বলুন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন। একটু প্রবলেম হয়, আমি নামটা বলবেন। আপনার প্রোগ্রাম দেখি কিন্তু লাইনে পাইনি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা দয়া করে বলবেন। হ্যালো, আপনার নামটা দয়া করে বলবেন। হ্যাঁ আমার নাম হচ্ছে মৌসুমী সরকার। হ্যাঁ, মৌসুমী দেবী বলুন, কালীঘাট থেকে বলুন। বলুন। হ্যাঁ, না আমার একটুখানি সমস্যা হচ্ছে যে গ্যাস হয়ে যায় কিছু খেলে, আদাবুজি খেলেও হয়, পেটটা ফেপে যায়। হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, মানে খাই কিন্তু কমে না, ঠিক হচ্ছে না। ওই জন্য আপনাকে ফোন করে জানতে চাইছি মানে ওষুধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখুন দুটো কথা বলেছেন, একটা হচ্ছে আপনার পেটটা ফেঁপে যায়, আর একটা হচ্ছে কোনো ধরনের চিকিৎসা করছেন এবং কথার মানে টোনটা এরকম যে অত ভালো কাজ হচ্ছে না। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ঠিক হচ্ছে না। তাহলে আপনি এটা ভেবেছেন যে আপনি কি হোক এটা চান? না, আমি তো চাই এটা মানে ভালোর জন্য, ভালো যাতে হয়ে যায়। হ্যাঁ, তা কি হলে কেন পেটটা ফেপে যায় সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, না পেটটা তাহলে ফাঁপা কমে গেছে, কি হলে আপনি বুঝতে পারবেন? ধরুন ডাক্তারবাবু আপনাকে বললেন যে না আমি দেখে দিলাম আপনার পেট আর ফাঁপছে না। না না, ফাঁপে না, আমি বুঝতে পারি, আমি তো হ্যাঁ, বুঝতে পারছি যে পেটটা ফেপে রয়েছে, হ্যাঁ। হচ্ছে না, খাবার ইচ্ছেটা থাকে না, পেটটা যে ফুলে থাকে বুঝতে পারি তো। হ্যাঁ, তার মানে কি? আওয়াজ হয় না, আমার ধরুন একটা আওয়াজ দিলে, পেটের ভিতরে একটা আওয়াজ দিলে কিরকম একটা আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন পেটের ফাঁপাটা থাকে না, তখন তো ওই আওয়াজটা থাকে না। ঠিক ঠিক, আপনি যা বললেন ওটা আমাদের ভাষায় বলি। আপনার ওই যে আওয়াজটা হয় সেটার আমাদের একটা নাম আছে, ওই নামটা মনে রাখার বর্বয়রোগামী বলি আমরা। মানে এর কথাটার মানে হচ্ছে বাংলায় আমরা বলি পেটের মধ্যে ভুটভাট বা এরকম কিছু সরে যাচ্ছে, এরকম একটা আওয়াজ, তাই তো? আচ্ছা, এর সাথে কি সবসময় পেট ভরা ভাব, কোনো খিদে নেই, তাই না? আর একটা বাংলায় কথা আছে, সেটা অনেকে ব্যবহার করেন, বিশেষ করে
যারা রাঢ়বঙ্গ থেকে আসেন তারা বলেন যে ডাক্তারবাবু আমার পেটটা দমসম লাগছে, এই ভাবগুলো হয়। তো আমরা মানে একটা এখন রুটিন জিনিস চালু হয়েছে, আপনি যদি কোনো হাসপাতালের আউটডোরে দেখাতে যান এবং গ্যাস্ট্রোএন্টারোলজি আমাদের ডিপার্টমেন্টে যান, তাহলে আমাদের একটা স্বভাব হচ্ছে এই ধরনের রুগী আসলেই তাকে প্রথমেই বলা যে একটা জিআই এন্ডোস্কোপি করে আনুন, এন্ডোস্কোপি করে। এটা আমাদের স্বভাব হয়ে গেছে, এটা ভালো হোক খারাপ হোক আমি স্বীকার করছি, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে আমি মনে করি জিআই এন্ডোস্কোপি করার দরকার হয় না, কিন্তু পেশেন্টরাও চান যে ভেতরে কি হয়েছে দেখি, তো সেই জন্য একটা জিআই এন্ডোস্কোপি এক্ষেত্রে প্রায় ম্যান্ডেটরি হয়ে গেছে। এবার আপনার ক্ষেত্রে আমি বলি আপনার যেটুকুনি অসুবিধা রয়েছে তার সাথে আমি একটা কথা খালি শুনতে চাইছিলাম, আমি দীর্ঘায়িত করছি এই কারণের জন্য, আপনার সেটা কথাটা আপনার মুখ থেকে বেরোচ্ছে না, তো আমি এটা একটু অ্যাড করে দেবো, আমি এটা হয় না আপনি বলবেন। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বা যে সময় আপনি টয়লেটে যান তখন পেট পরিষ্কার করে পায়খানা হয়ে যাচ্ছে এরকম ফিলিং হয় না? মনে হচ্ছে যে না একটু রয়ে গেল আবার একবার যেতে হবে? হ্যাঁ, তার মানে পেট পরিষ্কার করে পায়খানা হয়ে গেল এই নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে ব্যাস। আচ্ছা, যদি শুধু এইটুকুনি প্রবলেম থাকে তাহলে এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিসের শুরু, মানে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরির ইনফেকশন হলে যে কয়েকটা স্টেজে মানুষকে অসুবিধায় ফেলে, তার মধ্যে প্রথম স্টেজ হলো এইটা। দ্বিতীয় স্টেজ হচ্ছে যেটা আপনি আগে খেয়েছেন, ধরুন সকালে খেয়েছেন, বিকেলবেলা হয় সেইটা ঢেকুর উঠবে বা গলার এইখানটা একটু জ্বালা ভাব করবে। এটা কতদিন ধরে হচ্ছে এটা? কতদিন ধরে হচ্ছে এটা? এক মাস ধরে ওটা হতে শুরু করেছে। হ্যাঁ, এইটাও যদি চিকিৎসা করে ঠিক না, মানে এগুলো প্রত্যেকটা মানে দিস আর কল্ড টেল সাইন্স। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ওপর পেটে এইরকম জায়গায় প্রথমে একটা ফিলিং হবে কিরকম যেন একটা লাগছে, তারপরে একটা খুব মৃদু জ্বালা বা ব্যথা, খুব মৃদু, একটু এদিক ওদিক করে একটু জল খেলে কমে যাবে। এইটা হলো তৃতীয় স্টেজ। আর চতুর্থ স্টেজ হবে কি, যে যেটাই আপনি খাবেন সেটা খেতে একটু ভয় পাবেন, আবার পেট ফুলে যাবে না তো, মানে আপনার খাওয়াটা কমতে থাকবে, এবং সেই সময় দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে সবার একটা করে ডাক্তারি অ্যাডভাইস দেবে। সেটা অ্যাডভাইসটা কি, যে তোর বোধহয় দুধে একটা কোনো প্রবলেম আছে, মিল্ক প্রোডাক্ট খাস না, গম হুইট প্রোডাক্টস খাস না, ওই শাক ওই জিনিসটা খাস না। এই করে এইটা হচ্ছে থার্ড স্টেজ। মানে তখন রুগী মনে করে কি আমার কিছু খাবার জন্য এটা হচ্ছে, অর্থাৎ ওই খাবারগুলো অ্যাভয়েড করে আমি ভালো থাকবো। হয়তো সত্যি দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করে আপনি কিছুদিনের জন্য ভালো থাকলেন, তারপর দেখলেন যে আবার ওই প্রবলেমটাই হচ্ছে, তখন কেউ বললো গম বা গম জাতীয় কোনো জিনিস বন্ধ করো। এই করে দেখা যাবে আপনার একটা লম্বা চার্ট হয়ে গেছে, এইটা খাই না ওটা খাই না সেটা খাই না। আপনি এখনো বোধহয় সেই স্টেজে পৌঁছননি। আপনি কি এখনো খাবার বাদ দেওয়া শুরু করেছেন যে আমার এই? হ্যাঁ, তো এইটা হলো তারপরে স্টেজ। এবং নেক্সট স্টেজ যেটা, সেটাতে সত্যি পেটে জ্বালা ব্যথা হয়, পেশেন্টের রোগা হওয়া এবং ইরিটেবিলিটি, সব কিছুতে একটু ইরিটেবল হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জিনিসগুলো পরপর ঘটতে থাকে। তো আপনার ক্ষেত্রে যেটুকুনি হয়েছে খুব সোজা রাস্তা আছে এটাকে মানে ডিল করবার জন্য। আপনার যে ডাক্তারবাবু দেখছেন তিনি আপনাকে কখনো একটা স্টুলের পরীক্ষা করতে বলেছেন, যে স্টুলের মধ্যে যেটা আমরা বাংলা ভাষায় বলি আমাশা বা জিআরডিয়া আছে কিনা এটা ধরার জন্য স্টুলের পরীক্ষা করতে বলেছেন? না, আমাকে বলেনি কিছু। আচ্ছা, আপনি ওনার সাথে পরামর্শ করে স্টুলের শুধু এইটুকুনি পরীক্ষা, আমরা রুটিন এক্সামিনেশন উইথ ওপিসি ওবিটি এই কথাটা লিখি, ওনাকে বলে উনি যদি লিখে দেন তাহলে আপনি এই পরীক্ষাটুকুনি শুধু করে দেখে নিন যে স্টুলে এইসবের কোনো প্রবলেম আছে কিনা। যদি এই সমস্ত প্রবলেম থাকে তাহলে সেটাকে ঠিক করলেই সাধারণত এই সব স্টেজে রোগীরা ঠিক হতে শুরু করে। আর সবার জন্য আমি যেহেতু শুরু করেছি যে খাবার বা জল থেকে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকে আমাদের গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, এবং এখন প্রমাণিত হয়েছে ওটা থেকে প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। তো সেই কারণের জন্য এটা কথাটা আর একটা কথা বলা উচিত, এটা কাউকে ভয় পাওয়ার জন্য নয়, কিন্তু এখন এটাও প্রমাণিত যে গ্যাস্ট্রিক ক্যান্সারের, ডিওড্রেনালের ক্ষেত্রে নয় কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার মানে গ্যাস্ট্রিক আলসার যেটা থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়, এই কথাটা না আমি যেটা বললাম
এখন এটাও ভুল প্রমাণিত হয়েছে। মানে মুশকিল হচ্ছে যেগুলো আমরা শিখছি পরে দেখা যাচ্ছে আরও গবেষণা করে এগুলো ঠিক শিখিনি। গ্যাস্ট্রিক আলসার থেকে আমি বললাম না গ্যাস্ট্রিক ক্যান্সার হয়, আসলে এখন প্রমাণিত হয়েছে যেটা গ্যাস্ট্রিক ক্যান্সার হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল, প্রথম থেকেই গ্যাস্ট্রিক ক্যান্সারই হবে ওটা, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা ওটাকে আলসার বলে ভুল করেছিলাম। সেটা অন্য একটা চ্যাপ্টার একদিন আলোচনা করব। তো এই যে ক্যান্সার সেটাও কারণ কিন্তু এই হেলিকোব্যাক্টার ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরি, অর্থাৎ খুব নিরীহ একটা জীবাণু যেটা জল বা খাবার থেকে আমাদের দেহে ঢুকছে, কিন্তু তার যে বহিঃপ্রকাশ, তার যে ক্ষতি করার ক্ষমতা সেটা কিন্তু অত নিরীহ না, অনেক অনেক সুদূর প্রসারী। ওই জন্য আপনার জন্য একটা ছোট্ট উদাহরণ মানে অনুরোধ, খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খান, অথবা 1 গ্লাস জলে 1 ফোঁটা জল শোধনকারী যে লিকুইড পাওয়া যায় 1 ফোঁটা দিয়ে খান, বা এরকম একটা কোনো রাস্তা করুন। আর স্টুলটা পরীক্ষা করুন, আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে জবাব দেবো। তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করছি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তা দেখুন, মৌসুমী দেবী ফোন করেছিলেন কালীঘাট থেকে। এটা একটা রিপ্রেজেন্টেটিভ প্রশ্ন, মানে তার মানে হলো এই ধরনের মানে প্রবলেমে প্রচুর মানুষ ভুগছেন। আমরা যারা মূলত পেটের রোগ দেখি, যে কোনো ডাক্তারবাবুকে যখন উনি ওনার ধরুন স্পেশালিস্ট ক্লিনিকে বসছেন, তখন উনি ওনার যে স্পেশালিটি সেটাই দেখছেন, কিন্তু সবার আগে তো উনি ডাক্তারবাবু, ধরুন উনি এরোপ্লেনে বা ট্রেনে ভ্রমণ করছেন, আমরা যখন টিকিট কাটি না, আমাদের তখন যদি আমরা ডাক্তার হই একটু বলে দিতে হয় যে আমরা মেডিকেল প্র্যাকটিশনার, মানে আমরা ডাক্তার, আমার স্পেশালিটি এই, সেটা না বললেও ডাক্তার বলে দিতে হয়। কারণ যদি কখনো ঈশ্বর না করুন কোনো প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের ডাকবে, তখন স্পেশালিটি ভুলে যেতে হবে রুগীকে বাঁচাবার জন্য। আমি সে কথায় আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর সরকার। ও আচ্ছা, হ্যালো, আমি লাইনে আছি, আমার কথা যাচ্ছে? হ্যাঁ বলুন, কে কথা বলছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন, কে বলছেন, কে বলছেন? ও সুরজিৎ বাবুর ওয়াইফ, ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনছি শুনছি আমি, বলুন। আমার 3 দিন, আমার হাজবেন্ডের 3 দিন অন্তর অন্তর পটি হয়। আপনি আপনার সাউন্ডটাকে মিউট করুন, আপনার সাউন্ডটাকে মিউট করে দিন, টিভির সাউন্ড মিউট করে দিন, যাতে আমি এখানে ফিডব্যাক আসছে। 3 দিন অন্তর অন্তর পটি হয়, আর পটি হলে খুব জলের মতন পটি হয়, আবার শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তারপর আবার ঠিক হয়ে যায়, এরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ পটি তো আমিষা আছে, ঠিক। অনেক ডাক্তার দেখি কিচ্ছু হচ্ছে না। আপনি ডাক্তারবাবুকে যখন দেখাচ্ছেন তখন কি রিলিফ আশা করছেন? ডাক্তারবাবুকে কি বলছেন যে ডাক্তারবাবু আমার হাজবেন্ডের এই প্রবলেমটা সলভ করুন? কি প্রবলেম সলভ করতে চাইছেন? বলছি উনি বলছেন এই ওষুধটা খান, হোমিওপ্যাথি দেখাচ্ছি, অ্যালোপ্যাথি দেখাচ্ছি, অ্যালোপ্যাথি দেখালে পটি বন্ধ হয়ে যাচ্ছে, পটি হচ্ছে না, হোমিওপ্যাথি দেখালে এমন পটি হচ্ছে প্রতিদিন সে মানে বাড়ির বাইরে যেতে পারছে না, সারাক্ষণ পেটে ব্যথা পটি, পেটে ব্যথা পটি, এরকম হচ্ছে। আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি ডাক্তারবাবুর কাছে কি রিলিফ চাইছেন? ডাক্তারবাবুকে গিয়ে কি বলছেন সেটা আমি জানতে চাইছি। ওটা ঠিক হওয়া, হ্যাঁ ঠিক হয়ে যায়, রেগুলার পটি হয়, এতে মানে রেগুলার মানে দৈনিক পায়খানা হয়, এটাই তো? হ্যাঁ দৈনিক পায়খানাটা যেন হয়। ও আচ্ছা আচ্ছা, এই কথাটা ডাক্তারবাবুকে বলার আগে আপনি আপনার হাজবেন্ডকে বলেছেন তো, যে দেখো তোমার যেন ও আচ্ছা, ও আবার গেছে, মানে আজকে সকালে গেছিল আবার গেছে, তাই তো? ও আজকে তাহলে পায়খানা হওয়ার দিন, গত 2 দিন হয়নি আপনার কথা অনুযায়ী? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে উনি গতদিন ওনাকে আপনি কি বলেছেন, গতকাল ওনাকে আপনি কি বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সাথে লাইনে আছেন, আমি বলছি গতকাল আপনার হাজবেন্ড সুরজিৎ বাবুকে আপনি কি বলেছেন? গতকাল ডাক্তারবাবুর
সাথে একটু কথা বলতে চাই। না না, গতকাল তো আপনি আমাকে ফোন করেননি। গতকাল আপনার গতকাল আমি অনুষ্ঠান দেখেছি, তুমি আমাকে কিছু বলিনি, তাকে আজকে বললাম। না না, সুরজিৎ বাবু আপনার বলো বলো। এই যে না না, সুরজিৎ বাবু আপনার হাজবেন্ডকে এই পটির ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন গতকাল? না 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 না, আমি এই ব্যাপারে কিছু বলিনি। তা গতকাল উনি পায়খানা যাননি? না, গত পটিতে প্রতিদিনই যাচ্ছে, কিন্তু পটি হয় না। হ্যাঁ পটি হ্যাঁ, কথা তাই তো তার মানে রক্ত যায় পটির সাথে। হ্যাঁ, তার মানে বসা হয়, হ্যাঁ, তার মানে আঙুল দিয়ে বার করে, তাহলে পটির সাথে রক্ত যায়। ও তাহলে এটা বলুন, এইটাই তো প্রথম, এটা তো প্রথমে বলবেন যে আঙুল দিয়ে বের করে পটির সাথে রক্ত পড়ে। তার মানে উনি অনেক দিন ধরে পায়খানা হওয়ার জন্য জোলাপ বা পার্গেটিভ, নাম বলবো না এখন, এত বিজ্ঞাপন, সেই সবগুলো খেয়ে চলেছেন। এটা সত্যিই না মিথ্যা? না না, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে দেখিয়ে ওষুধ খাচ্ছি, কিন্তু কোন রকম কোনো সুবিধা কিচ্ছু হয়নি। মানে প্রায় 2 বছর ধরে এটা ওষুধটা খাচ্ছে। 2 রকম 3 রকমের ডাক্তার দেখানো হয়ে গেছে। হ্যাঁ, তার মানে গত 3 বছরের আগে ওনার সব ঠিক ছিল। 3 বছর আগে পর্যন্ত, 3 বছর আগে ঠিক ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 3 বছর আগে ঠিক। আচ্ছা, আর গত 3 পটির সমস্যা একটু শক্ত হতো, কিন্তু পটি হতো। ঠিক বুঝতে পটি হতো, কিন্তু এরকম সমস্যা কোনোদিন হতো না। এই 3 বছর ধরে এরকম সমস্যা হতো। বুঝে গেছি। এবার গত 3 বছর ধরে উনি তাহলে ওই ডাক্তারবাবুর দেওয়া ওষুধ খাচ্ছেন, হুম হুম হুম। কিন্তু সেই ওষুধগুলো পায়খানা হওয়ার ওষুধ তো। বলে একটা ইসবগুল, সেটাও খাচ্ছে। কি নাম? সপ্তভেদ। ওই তো, আচ্ছা, ওই তো আমি নামগুলো করতে চাইছিলাম না। আমি আরো নাম করলে 100টা নাম, মানে আমার থেকে আপনারা বেশি নাম জানেন। শুনুন, একটা কথা পরিষ্কার সবাইকে বলি, এটা আমাদের বইতে লেখা আছে। পায়খানা না হওয়ার জন্য সব থেকে যেসব ফ্যাক্টরগুলো দায়ী, তার মধ্যে একটা হলো পায়খানা হওয়ার ওষুধ, ল্যাক্সেটিভ পার্কেটিভ জাতীয় ওষুধ। এই আপনি যে নামটা বললেন, এই নাম আমি বেশি বলি না, কারণ হচ্ছে এই যারা এই ওষুধ তৈরি করে এবং এটা মার্কেট করে, তার সাথে প্রচুর মানুষের জীবিকা জড়িয়ে আছে। তা কারুর জীবিকাতে আঘাত করলে আমার মন থেকে ভালো লাগবে না, কিন্তু এটাতে এই যে নাম বললেন এবং এই জাতীয় আরো অনেক আছে, কারণ এরা জানে যে মানুষের কিছু কিছু অসুবিধা আছে যেটা মানুষ মানে ঠিক ডিসকাস করতে চায় না কারোর সাথে। যার জন্য আমি বেশি করে মুখ দিয়ে বললাম যে হ্যাঁ উনি পায়খানা যান, কারণ আমাদের বাঙালিদের মধ্যে মুশকিল হচ্ছে যে আমরা এই বাংলা ভাষায় এই শব্দটাও বলতে চাই না। যত লোক আমাকে ফোন করে সবাই বলে আমার পটি হচ্ছে না, পটিতে যায়, মানে ইংরেজি বলতে চায় আর কি। মূল ব্যাপারটা তো পায়খানাটা ঠিকমতো হওয়া, এটার মধ্যে লজ্জার কিছু নেই, লজ্জা করলে নিজের ক্ষতি। এই জন্য এরা এটা জানে বলে এরা বিভিন্ন ওষুধ বিজ্ঞাপন দিয়ে বলে এটা খান, আপনার পেট একদম দারুণ পরিষ্কার হয়ে যাবে। এবং কিছুদিন খাওয়ার পর দেখা যায় যে সত্যি পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে দেখা গেল যে আর পরিষ্কার হচ্ছে না, বেশি ডোজে খেতে হচ্ছে। তো সেই কারণের জন্য এই ওষুধই এই রোগ বেড়ে যাওয়ার কারণ। তাই আমার কাছে এত সব কথা শুনে সবাই ভাবছেন তো ডাক্তারবাবু আপনি তো কারণ বলে চললেন, তাহলে সমাধানটা কি? সমাধান হলো, আপনি প্রথম হচ্ছে যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তার কাছে এটা বলতে হবে যে ডাক্তারবাবু আমি ওষুধ খাবো না, কিন্তু আমার পেট পরিষ্কার হবে। আপনার ওষুধ 2 বছর খেয়েছি, আপনি বললে আমি আরো 1 মাস খাবো, 2 মাস খাবো, কিন্তু ওষুধ বন্ধ করে দেওয়ার এই কথাটাও বলেছে তাকে। এবার গিয়ে বলেছে যে আমি কি কতদিন এই ওষুধ খাবো, আপনি ঠিক। মানে ধরেই রাখছেন ওষুধ দিচ্ছেন, পটি হচ্ছে, না হলে এরকম হবে। হ্যাঁ, এটা তো কোনো রাস্তা নয়। ঠিক অনেক দিনে, তার জন্য আপনাকে এটা খেয়ে যেতে হবে। না না, তাহলে তো রোগটা সারলো না। হ্যাঁ, ছাড়লো না, ওই জন্য আমি আপনাকে জানাতে চাই। হ্যাঁ, আপনি যেটা জিজ্ঞাসা করছেন উত্তর হচ্ছে এই রোগটা 100% সেরে যাবে। এই হ্যাঁ, সেই জন্য আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে, যদি না সারে আমার হেল্পলাইন আছে, হেল্পলাইনে যোগাযোগ করুন, কি করলে কি পরামর্শ দিলে ঠিক হবে সেটা আমি বলবো, বলে দেবো। এটাতে অনেকে মানে আমাকে ফোন করেন এইভাবে যে আমি একটা ওষুধ বলে দেবো। আরে মশাই, পায়খানা যদি ওষুধ খেয়েই করবেন তাহলে আর ডাক্তারবাবুর কাছে যাবেন কেন? ডাক্তারবাবুর থেকে বেশি ঠিক ঠিক আমি বলেছি বলে উনি আমাকে এই কথাও বলেছে, আপনি বেশি কথা বলেন। হ্যাঁ, ঠিক আপনার বলেছেন। হাজবেন্ডের এই রোগটা সারাতে হবে একদম। আর সারানোর ডেফিনেশন হলো পায়খানা হওয়ার ওষুধ না খেয়ে নর্মালি পায়খানা হবে, কনসিস্টেন্সি ঠিক হবে। ঠিক ঠিক ঠিক। হাজবেন্ডের এখন কেন হবে? 58 বছর বয়স, তারপরে তো তার বয়স আছে, তার মেয়ে ছোট, মেয়ে সবে এখন নার্সিং এ পড়ছে। আপনি যদি এখনই এরকম হচ্ছে ওষুধটা ধরিয়ে, তাহলে আরো তো বয়স পড়ে আছে, কি করবেন? আপনি বেশি কথা বলেন।
ঠিক মতো যদি জীবনধারা চালানো যায় তাহলে মৃত্যুর আগের দিন পর্যন্ত ঠিক মতো পটি হবে, এটা আমি বলে দিলাম। এখনকার দিনে এই ব্যাপারটা আমরা পরিষ্কার জেনে গেছি, এবং এইটা নিয়ে এই যে পুরো কিভাবে আমাদের স্টুলটা তৈরি হয়, পায়খানা কি করে বেরোয়, পায়খানা কোথায় থাকে, কেন লোকের এই ধরনের কনস্টিপেশনের প্রবলেম হয়, এই নিয়ে আর একটা দিন আলোচনা করবো। সময় আজকে কম, আপনাকে বলা রইল আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে যদি সমাধান না হয় পরে আমার হেল্পলাইনে করুন, আমি এটা নিয়ে আপনার প্রবলেমটা সলভ করবো। আগে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে না হলে তবে আমার হেল্পলাইনে সোমবার দিন করুন। আপনি যে কোনো সময় করুন, আমি না ধরলে অন্য কেউ ধরবে, আমি কখন পাওয়া যাবে বলে দেবে আমাকে, আপনাকে। আপনি যদি না পান বলে দেবে যে কখন পাবেন, আপনি ফোন করে দেখবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃ মণ্ডলী আমাকে ওখান থেকে দেখাচ্ছে যে সময় একদমই নেই। আমার এখানে এরকম হয়, আমার মনে হলো যে 5 মিনিট ধরে বলছি, কিন্তু কোথায় যেন 40 মিনিট হয়ে গেছে। তা আমি আজকের জন্য আর দয়া করে ফোন করবেন না। আমি যে ব্যাপারটা বলছিলাম, তার মানে দেখুন আমি কেন বললাম যে প্যানক্রিয়াসের 98% এই প্যানক্রিয়াটিক জুস তৈরি করে আর 2% ইনসুলিন গ্লুকাগন তৈরি করে। এই প্রসঙ্গটা টানলাম কেন? এই কারণে টানলাম যে ইনসুলিন ছাড়া চলবে না। আর ইনসুলিনের কাজটা কি? আমাদের মধ্যে আমরা যে গ্লুকোজ, আমরা যে খাবার খাই তার মধ্যে যে চিনি, শর্করা, যেটাকে আলটিমেটলি গ্লুকোজ হয়ে চলাফেরা করে আমাদের ব্লাডের মধ্যে, সেটাকে ব্যবহার করা, সেটা থেকে এনার্জি তৈরি করে দেওয়া। আর যদি এক্সেস গ্লুকোজ হয় তো সেটা আলটিমেটলি আমাদের লিভারে প্রথমে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। এবং এই ইনসুলিনের জন্য প্রতিটা কোষের মধ্যে, এমনকি ভাইটাল অর্গান যেগুলো আছে সেই কোষের মধ্যে এই এনার্জি যেটা, সেই এনার্জিটা তৈরি হয়। ইনসুলিন না হলে হবে না। অথচ ইনসুলিন মোটে 2% অফ প্যানক্রিয়াস গ্রন্থি তৈরি করে। কিরকম একটা অদ্ভুত ব্যাপার না? মানে মনে হয় না যেটা খুব রিস্কি ব্যাপার? তো এটা হলো কেন? কারণটা হচ্ছে, এটা আপনার কাছে অবাক লাগবে, আমরা জবে থেকে, এবং দেখুন একটা জিনিস কিন্তু মেনে নিতে হবে, আমি মানে বিগ ব্যাং থিওরি থেকে তারপরে এখানে আসছি। মানে কোনো একজন লোক হঠাৎ করে 7 দিনে, মানে আমার বিশ্বাস অনুযায়ী, এটা বিশ্বাসের কথা না, গবেষণা অনুযায়ী কোনো একজন লোক 7 দিনে পৃথিবী এবং মানুষকে তৈরি করেননি। এটা যদি কারোর বিশ্বাসে আঘাত করে তাকে হাত জোর করে বলছি, আপনি আপনার বিশ্বাসের জায়গায় থাকবেন, কিন্তু চিকিৎসা করার সময় এটা এই চিন্তা করবেন না, করেননি। অর্থাৎ কি, এভলিউশনের মাধ্যমে আমরা এসেছি। তো আমরা যবে ওই গাছ থেকে নামলাম, আমি বাঁদর, হনুমান ওইসব কথা নাই বললাম, এবং তারপরে আস্তে 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 বিভিন্ন সভ্যতার স্তর দিয়ে গেছি। গত ধরুন এই 500-700 বছর আগে বা 1000 বছর আগেও না, আমাদের খাবারের মধ্যে এই সুগার, বেশি ফ্যাট, এগুলো অত্যন্ত কম থাকতো, কার্বোহাইড্রেট অনেক কম থাকতো। এই কম থাকার জন্য কম কার্বোহাইড্রেটকে হ্যান্ডেল করতে হতো। ওই জন্য অভিযোজন অনুযায়ী আমাদের প্যানক্রিয়াস গ্রন্থি কম পরিমাণ জায়গা দিয়েছে ইনসুলিন তৈরি করার জন্য। এর মধ্যে কিন্তু দেখুন একটা বিরাট পরিবর্তন আমাদের সভ্যতায় হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। মানুষের মানে কাছে অর্থ বলুন, খাদ্য বলুন, অনেক বেশি করে আসছে, আর মানুষ সেইগুলো খেয়ে চলেছে। আর খেয়ে চলে, আমি 1 মিনিট সময় ধার করে নেব, খেয়ে চলেছে। কিন্তু আমাদের প্যানক্রিয়াস সেই অভিযোজনটা এখনো সেইভাবে অ্যাডপ্ট করেনি। তো আমাদের সেই প্যানক্রিয়াস পুরনো জায়গায় চলে রয়েছে। অর্থাৎ যে কোনো মানুষ যদি সুস্থ থাকতে চান, আমি নেক্সট দিন এটা নিয়ে আরও আলোচনা করব, সুস্থ থাকতে চান তাকে কিন্তু কার্বোহাইড্রেট, টোটাল ক্যালোরি, ফ্যাট, সুগার এগুলোকে কমিয়ে আনতে হবে একটা বয়সের পর। যদি কমিয়ে না আনেন, এদিক থেকে ওদিক থেকে যে কোনো একটা ভাবে তার একটা প্রতিক্রিয়া পড়বে। আমার এটাকে নিয়ে ডিটেলসে একদম আলোচনা করার ইচ্ছে খুব ছিল। ইচ্ছেটাকে লোভ বলা ভালো, লোভও ছিল। আজকে আমাকে অ্যালাউ করছে না, বলছে যে আর টাইম নেই। আমি আগামী দিন ফিরে আসবো, আপনাদের প্রশ্নের জবাব দেবো। ইত্যবসরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে আসলে জবাব পাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।